স্বাগত জানাচ্ছি ভোরের পাতা বার্তাকক্ষ লাইভে। আপনাদের সাথে আছি তাসনুভা আহমেদ ঐশী এবং আমার সাথে রয়েছে নুরুল ইসলাম খান। সকালের কিছু উল্লেখযোগ্য খবর নিয়ে আপনাদের সাথে আছি আমরা। আজ সেই বিষয়ে আমরা বিস্তারিত জানাচ্ছি আপনাদের। দর্শক, আপনারা জানেন আজ বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকী। সে বিষয়ে আমরা নুরুল ইসলাম খানের কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। ধন্যবাদ ঐশী আপনাকে। অবশ্যই আমরা আজকে জানি যে বঙ্গবন্ধুর ৪৯তম আজকে শাহাদাত বার্ষিকী। যদিও আওয়ামী যারা সরকারে ছিলেন, শেখ হাসিনার যে সরকার ছিল, তারা এই দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করেছে এবং এই দিনটি কিন্তু ছুটির দিন ছিল, ছুটি ঘোষণা ছিল। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন যে সরকার এসছেন, সেই সরকার এসে রাজনৈতিক যে দলগুলোর সাথে কথা বলে তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এই ছুটিটিকে তারা আসলে বাতিল করা হয়েছে। সেজন্যই কিন্তু আজকে ধানমন্ডি ৩২-এ আমরা দেখেছি শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয় তারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বান জানিয়েছেন যেন আসলে শ্রদ্ধা জানানো হয় বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি। এবং আসলে আজকের এই দিনটি আসলে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট এই দিনে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সবাইকে হত্যা করা হয় এবং কিছু সেনা সদস্য, বিপদগামী সেনা সদস্য বলা হয়ে থাকে যে তারা বঙ্গবন্ধু সহ সপরিবারে তাদেরকে হত্যা করেছে। আজকের এই সেই দিন এবং যাদের হত্যা করা হয়েছে তাদের মধ্যে বেগম ফজিলাতুন্নেসা ছিলেন বঙ্গবন্ধুর স্ত্রী, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল সহ আরও অনেকেই নিহত হয়েছেন। আজকের এই দিনটি আওয়ামী লীগ আসলে তারা শোক দিবস হিসেবে পালন করছেন এবং এইটিকে আসলে অনেকেই বলছেন, আমরা দেখছি যে আজকে আপনারা জানেন যে আজকে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন রয়েছেন তাদের কিন্তু একটি কঠোর অবস্থান রয়েছে এবং তারা তাদের যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে তারা কিন্তু চাইছে না যে স্বৈরাচারের কোনো এখানে জায়গা হোক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু সাপ্তাহিক একটি কর্মসূচি নিয়েছেন এবং রেজিস্ট্যান্স উইক তারা কিন্তু ঘোষণা করেছেন এবং তারা কর্মসূচি ৩২-এ থাকবেন, শাহবাগে থাকবেন, শহীদ মিনারে থাকবেন, এমন একটি অবস্থা কিন্তু দাঁড়িয়েছে। সেই জায়গা থেকে আসলে কতটুকু আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের যেই শোক দিবস ১৫ই আগস্ট যেই শ্রদ্ধাঞ্জলি তার কতটুকু জানাতে পারবে, এটা নিয়ে বেশ শঙ্কা রয়েছে। এরপর রয়েছে অবশেষে পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম খান। এ বিষয়ে নুরুল ইসলাম খান, আপনি বিস্তারিত জানাবেন। হ্যাঁ, অবশ্যই তিনি খুব বিতর্কিত একজন মানুষ। তাকে নিয়ে ইতিপূর্বেও কিন্তু তার পদত্যাগের জন্যে কিন্তু আমরা আন্দোলন দেখেছি, যদিও তিনি পদত্যাগ করেননি। কিন্তু এইবার হঠাৎ করেই তিনি পদত্যাগ করলেন এবং তাও অসুস্থতার কারণ দেখিয়েছেন তিনি। এবং তিনি একজন দুর্নীতিবাজ হিসেবে কিন্তু অনেকেই অভিযোগ করেছেন ওনার বিরুদ্ধে এবং তিনি, আপনারা জানেন যে আমার মনে হয় যে এই মুহূর্তে যেই ছাত্র গণঅভ্যুত্থান হয়েছে এই চাপের কারণেই আমার কাছে মনে হয় যে তিনি এই মুহূর্তে আসলে পদত্যাগ করেছেন। আমাদের পরবর্তী শিরোনাম, সাবেক প্রতিমন্ত্রী পলক এবং ডেপুটি স্পিকার টুকু গ্রেফতার। এ বিষয়ে আপনি কতটুকু জানেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। আসলে আমরা ছাত্র গণঅভ্যুত্থানের পরপরই কিন্তু আমরা দেখেছিলাম যে বিমানবন্দরে পলক এবং সৈকত এবং টুকু আটক হয়েছে আমরা দেখেছি, কিন্তু আসলে আটক নয়, যতটুকু সম্ভব তারা সেনা হেফাজতে ছিলেন। এখন তাদের বিরুদ্ধে যেহেতু মামলা হয়েছে, এখন তাদেরকে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে এবং তাদেরকে আটক করা হয়েছে, যেটি আসলে এখন সংবাদে এসছে, আমরা গতকালকে পেয়েছি সেই সংবাদটি যে রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক এবং জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে গ্রেফতার করেছে। সাথে আমরা আরেকটি নিউজ জানি যে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ সম্পাদক সৈকত, তাকেও গ্রেফতার করা হয়েছে, এমনটাই আমরা জেনেছি। ধন্যবাদ। অবশেষে মুখ খুললেন সাবেক তথ্যমন্ত্রী আরাফাত। এই বিষয়ে আপনি কতটুকু জানেন, আমাদের বিস্তারিত জানাবেন। হ্যাঁ, অবশ্যই ঐশী, আসলে তিনি 10 দিন আত্মগোপনে থেকে অবশেষে মুখ খুলেছেন এবং তিনি বলেছেন যে আমরা ছিলাম, আমরা আছি, আমরা মরিনি,
আমরাই থাকব, এরকম একটি পোস্ট তিনি ফেসবুকে করেছেন। এবং আসলে 10 দিন আত্মগোপনে উনি কোথায় ছিলেন, কোত্থেকে দিলেন, সেটি অবশ্যই একটি প্রশ্ন রাখে। এবং তিনি কিন্তু এই ছাত্র গণ অভ্যুত্থান যে হয়েছে তারপর থেকে কিন্তু তার কোনো বক্তব্য আমরা পাইনি। তিনি কিন্তু এর আগে ব্যাপকভাবেই কিন্তু আলোচিত এবং সমালোচিত হয়েছেন, কারণ তার কর্মকাণ্ডের মাধ্যমে, তার আচরণের মাধ্যমে ছাত্র জনতা তারা কিন্তু অনেক অভিযোগ কিন্তু রয়েছে, বিরূপ মন্তব্য কিন্তু তাকে নিয়ে করা হয়েছে। তারপরেও আমরা হয়তো তাকে নিয়ে আরও কথা শুনবো, বা তার কথাও হয়তো আমরা শুনবো। তিনি 10 দিন পরে আত্মগোপনে ছিলেন, আত্মগোপন পরে তিনি আবার কথা বলেছেন। তো আশা করছি তাকে আমরা খুব শীঘ্রই হয়তো ক্যামেরার সামনে আবারও দেখতে পাবো। আপনাকে আবার ধন্যবাদ। আমাদের পরবর্তী শিরোনাম, আন্তনগর ট্রেন চলাচল শুরু। আজ থেকে আন্তনগর ট্রেন চলাচল শুরু হচ্ছে। এই বিষয়ে নুরুল ইসলাম, আপনি কতটুকু জানেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। না, আসলে এই আন্দোলনের কারণে কিন্তু আমাদের ট্রেন চলাচল ব্যাঘাত ঘটেছে, এবং সারা বাংলাদেশেই কিন্তু একটি সংকট ছিল। সেই সংকট থেকে আমরা কিছুটা উত্তরণ হয়তো পেয়েছি ট্রেন চলাচল শুরুর মাধ্যমে। 15 আগস্ট থেকে এখন সারা বাংলাদেশে কিন্তু আন্তনগর ট্রেন চলাচল করবে। এটাতে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে আমাদের সাধারণ জনতার মধ্যে, কিছুটা স্বস্তি, চলাচলে অনেকটাই স্বস্তি বোধ হয়তো করবে তারা। এটি অবশ্যই একটি ভালো খবর আমাদের জন্য। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, অবশেষে ক্ষমা চাইলেন মাশরাফি। এ বিষয়ে নুরুল ইসলাম খান আমাদেরকে একটু জানাবেন। আসলে আমরাও জানতে পেরেছি যে দেশ জুড়ে যেই মাশরাফিকে নিয়ে যে সমালোচনা, যে কঠোর সমালোচনার মুখে তিনি পড়েছেন, তারপরও যে তিনি মুখ খুলেছেন, আসলে কোটা আন্দোলনে কেন তিনি নিশ্চুপ ছিলেন সেই বিষয়টি তিনি জানিয়েছেন ঐশী। আসলে তার মতো একজন প্লেয়ার, সবাই যাকে পছন্দ করে, তিনি নিশ্চুপ ছিলেন, এটা নিয়ে আসলে অনেকেই প্রশ্ন করছিলেন। আসলে তিনি নিশ্চুপ থাকাটাই স্বাভাবিক, কারণ তিনি তো আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য। তাদের নীতি আদর্শের বাইরে তো তিনি যেতে পারেন না, কথা বলতে পারেন না। তো সেই জায়গা থেকে হয়তো তিনি চুপ ছিলেন, নিশ্চুপ ছিলেন, কথা বলেননি। এখন তিনি হয়তো কথা বলার একটু সুযোগ হয়েছে, এবং ক্ষমা না চেয়ে আসলে কোনো উপায় ছিল না মাশরাফির। কারণ ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান ঘটেছে তাতে মাশরাফিকে ক্ষমা না চেয়ে আসলে আমার মনে হয় না যে তিনি পার পেতেন। যদিও তিনি এখানে জুড়ে দিয়েছেন যে তার মেয়েকে তিনি আন্দোলনে পাঠিয়েছেন, এটাও একটি মানে কিছুটা সহজ করে নেয় আর কি নিজেকে। তারপরেও আমার কাছে মনে হয় যে ক্ষমাও কিন্তু অনেক মহত্বের লক্ষণ। ক্ষমা কয়জনে চাইতে পারে? আমরা কিন্তু দেখেছি আমাদের এই সরকারের, গত সরকারের, যাদেরকে নিয়ে অনেক অভিযোগ রয়েছে, তাদের মধ্যেও কিন্তু অনেকে মানে তাদের মধ্যে কিন্তু ক্ষমা চাওয়ার কিন্তু প্রবণতাটা আমরা দেখি নাই। সেই জায়গা থেকে মাশরাফি ক্ষমা চেয়েছে, সেটা অবশ্যই আমরা সংবাদে পেয়েছি, শিরোনামে এসছে। এটা অনেকটাই আমাদের জন্য স্বস্তির। আমাদের পরবর্তী সংবাদ শিরোনাম, শিক্ষার্থী আন্দোলনে হত্যাকাণ্ড তদন্ত, শীঘ্রই দেশে আসবে জাতিসংঘের তদন্ত দল। এটি আসলে শিক্ষার্থীদের এবং বিরোধী মত যারা রয়েছেন তারা কিন্তু চেয়েছিলেন যে আন্তর্জাতিক অঙ্গনে এটির বিচার হোক। সেই প্রেক্ষিতেই প্রধান উপদেষ্টার সাথে ফোন আলাপ করেছেন জাতিসংঘের প্রধান ভলকার তুর্ক। তিনি কথা বলেছেন, এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তা জানিয়েছেন সংবাদ মাধ্যমে। তো সেটা দেখার অপেক্ষায় আমরা। আন্তর্জাতিক মাধ্যমে এর বিচার তদন্ত যদি হয় তাহলে হয়তো সত্যটা বেরিয়ে আসবে, নিহতের সংখ্যা কত সেটাও হয়তো বেরিয়ে আসবে। আমাদের সর্বশেষ শিরোনাম, অন্তর্বর্তী সরকারকে যে বার্তা দিল চীন। এই বিষয়ে নুরুল ইসলাম, আপনি আমাদেরকে যতটুকু পারেন জানাবেন। আসলে চীন সবসময় আমাদের সাথে তাদের একটা ব্যবসায়িক সম্পর্ক রয়েছে, এবং চীন অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে চায় না। বরাবরই তারা বলেছে। এটা আসলে অবশ্যই আমাদের জন্য একটি স্বস্তির এবং সম্ভাবনার। চীনের যে বার্তা, এবং তিনি আমাদের যেই পররাষ্ট্র উপদেষ্টা রয়েছেন তার সাথে তার সাক্ষাৎ হয়েছে, সেখান থেকেই আমরা জানতে পেরেছি যে চীন
অভ্যন্তরীণ আমাদের যে অভ্যন্তরীণ ব্যাপার রয়েছেন তাতে নাক গলাতে চান না। চীনের সাথে বাংলাদেশের 50 বছরের একটি সম্পর্ক, সেটাও তারা উদযাপন করবে এমনটাই কিন্তু জানিয়েছে। তো অবশ্যই এটা আমাদের জন্যে সুখকর এবং একটা খুব ভালো একটি সংবাদ আমাদের জন্যে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের বার্তাকক্ষ লাইভ এ পর্যন্তই। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী সংবাদ শিরোনামগুলো আমরা আবারও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভোরের পাতার সাথেই থাকবেন। ধন্যবাদ।